ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল মাই ইন্সপিরেশন বাংলায়। এখন আমরা শুরু করছি দশম শ্রেণীর ভূগোল নিয়ে আলোচনা। দশম শ্রেণীর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারত, ওই অধ্যায়ের কিছু অনুশীলনীর প্রশ্ন উত্তর আমরা এখন আলোচনা করব। সব ছাত্রছাত্রী বন্ধুদের অনুরোধ করছি তোমরা এই আলোচনাটি খুব ভালো করে দেখো এবং শোনো ও নোট করে নাও। দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর যে বইটি থেকে আমরা এখন আলোচনা করব সেটি হলো মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইটির রাইটার হলেন রণজিৎ গড়াং। ক্লাস 10-এর এই ভূগোল বইটির পঞ্চম অধ্যায় ভারত, ওই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরে আমরা এখন চলে যাচ্ছি। অনুশীলনীর বেশ কিছু প্রশ্ন উত্তরের সলভ আমরা এখন এই অনুষ্ঠানে করব। তো ছাত্রছাত্রীরা খুব ভালো করে মনোযোগ সহ লক্ষ্য করো এবং তোমরা সঠিক উত্তরগুলো নোট করে নাও। তো তোমাদের যাদের কাছে এই বইটি নেই, অন্য কোনো বই আছে, তোমরাও এই উত্তরগুলো ভালো করে নোট করে নাও, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এই প্রশ্নের থেকেও তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। যাই হোক, আমরা আমাদের আজকে ভূগোলের আলোচনা শুরু করছি। আমরা আমাদের এই অনুশীলনী ভারত অধ্যায়ের অনুশীলনীর যেখান থেকে আজকে আমরা শুরু করব সেখানে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো এবং প্রত্যেকটি শূন্যস্থানের সঠিক উত্তর লিখতে পারলে 1 নাম্বার করে থাকবে। তো আমরা এখন শূন্যস্থান পূরণ করো, প্রতিটি শূন্যস্থানের সঠিক উত্তর কী হবে সেটা দেখে নিই। 1 নম্বরে রয়েছে ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ড্যাশ। ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ইন্দিরা পয়েন্ট। এটি সঠিক উত্তর হবে ইন্দিরা পয়েন্ট। নাম্বার 2-এ রয়েছে ক্ষেত্র মানে ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য। শূন্যস্থানে উত্তর হবে রাজস্থান। ক্ষেত্র মানে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। ছাত্রছাত্রীরা আশা করি বুঝতে পারছো। এর পরের শূন্যস্থানটি রয়েছে হিমালয়ের আকৃতি ড্যাশের মতো। হিমালয়ের আকৃতি ধনুকের মতো। ধনুক অর্থাৎ অর্ধবৃত্তের মতো আকৃতি হলো হিমালয়ের। তাহলে তোমরা হিমালয়ের আকৃতি ধনুকের মতো লিখবে। এরপরের শূন্যস্থান নাম্বার 4 দেখা যাচ্ছে। এখানে রয়েছে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ড্যাশটি। এটি হবে 8টি। বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 8টি। নাম্বার 5, ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে ড্যাশ নদী প্রবাহিত। শূন্যস্থানে উত্তর হবে নর্মদা। ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে নর্মদা নদী প্রবাহিত। নাম্বার 6 অর্থাৎ নেক্সট শূন্যস্থান, সেটিতে রয়েছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ অংশ হল ড্যাশ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ অংশ হল ভাভুল মালা। ভাভুল মালা নামটা একটু শুনতে অন্যরকম লাগছে। নাম্বার 7, চিল্কা হ্রদটি ড্যাশ উপকূলে রয়েছে। চিল্কা হ্রদটি পূর্ব উপকূলে রয়েছে। শূন্যস্থানে বসবে পূর্ব। নাম্বার 8, কচ্ছের রান ড্যাশ রাজ্যে অবস্থিত। কচ্ছের রান গুজরাট রাজ্যে অবস্থিত। নাম্বার 9, ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত প্রবাহ হলো গঙ্গা। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ হলো গঙ্গা। নাম্বার 10, পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী। শূন্যস্থানে বসবে গোদাবরী। পেনগঙ্গা গোদাবরী নদীর উপনদী। নাম্বার 11, ভারতের ড্যাশ উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয়। ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয়। করমণ্ডল উপকূল অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূল। তাহলে শূন্যস্থানে বসবে করমণ্ডল। করমণ্ডল শব্দটি বসবে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বর্ষাকাল হয়। ছাত্রছাত্রীরা বুঝতে পারছো তো তোমরা? পরের শূন্যস্থানে চলে যাচ্ছি। কালবৈশাখী হয় ড্যাশ ঋতুতে। এখানে হবে গ্রীষ্ম। কালবৈশাখী হয় গ্রীষ্ম ঋতুতে। পরের শূন্যস্থান নাম্বার 13, থর মরুভূমির ধূলিঝড়কে ড্যাশ বলে। আধি বলে। এখানে আধি হবে। নাম্বার 14, ভারতের জাতীয় নদী হলো ড্যাশ। ভারতের জাতীয় নদী হলো গঙ্গা। এই শূন্যস্থানে বসবে গঙ্গা। শ্বাসমূল, 1 মিনিট। শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় ড্যাশ বনভূমিতে। ঠাসমূল ও ঠেসমূল দেখা যায় ম্যানগ্রোভ বনভূমিতে। নাম্বার 16, ড্যাশ মাটি
তুলা চাষের জন্য প্রসিদ্ধ, এখানে হবে রেগুর মাটি। রেগুর মাটি, কৃষ্ণ মাটি বা রেগুর মাটি যে কোনো একটি, অর্থাৎ কালো মাটি। রেগুর মাটি তুলা চাষের জন্য প্রসিদ্ধ, এখানে রেগুর মাটি, রেগুর লিখতে হবে। নাম্বার 17, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে ড্যাশ রাজ্যে। বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুন রাজ্যে, দেরাদুনে আছে, অর্থাৎ উত্তরাখণ্ড রাজ্যে আছে। হ্যাঁ, আমি একটু ভুল বলে ফেলেছি, দুঃখিত। বনভূমি গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে, উত্তরাখণ্ড রাজ্যে দেরাদুনে আছে। নাম্বার 18, উত্তরপ্রদেশের নবীন পলিমাটিকে ড্যাশ বলে। উত্তরপ্রদেশের নবীন পলিমাটিকে খাদার বলে। খাদার, এখানে বসবে খাদার। ঠিক আছে, শূন্যস্থান আমাদের আলোচনা করা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সঠিক উত্তরগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, অর্থাৎ নিচে বেশ কিছু ভূগোলের এই অধ্যায় থেকে যুক্তি দেওয়া হয়েছে, সেগুলো কি শুদ্ধ না অশুদ্ধ সেটাই আমাদের লিখে জানাতে হবে। প্রশ্নমান 1, প্রত্যেকটি শুদ্ধ না অশুদ্ধ সঠিক বলার জন্য 1 নম্বর করে তোমরা পাবে। তাহলে শুরু করছি। নাম্বার 1-এ রয়েছে ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা অশুদ্ধ। হ্যাঁ, কারণ ইন্দিরা পয়েন্ট ঠিক তামিলনাড়ু রাজ্যে নেই। নাম্বার 2, ভারতে রাজ্যভাগে ভাষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, এটি শুদ্ধ। নাম্বার 3, সিকিম হলো বর্তমানে ক্ষুদ্রতম রাজ্য, এটি অশুদ্ধ, কারণ এটি ভুল। সিকিম কিন্তু ক্ষুদ্রতম রাজ্য নয়, গোয়া ক্ষুদ্রতম রাজ্য, তাহলে এটা অশুদ্ধ। নাম্বার 4, থর মরুভূমির বেশিরভাগ অংশ রয়েছে রাজস্থানে, এটি শুদ্ধ। নাম্বার 5, দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, এটি কিন্তু অশুদ্ধ, কারণ দুন হ্রদ নয়, উপত্যকা, এটি অশুদ্ধ। নাম্বার 6, কাশ্মীর উপত্যকা রয়েছে লাদাখ ও কারাকোরাম পর্বতের মাঝে, এটিও অশুদ্ধ। নাম্বার 7, মরুস্থলী হলো প্রকৃত মরুভূমি, এটি শুদ্ধ। নাম্বার 8, আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটি সঠিক। আরাবল্লী কিন্তু ক্ষয়জাত পর্বত, যদিও ওটি প্রাচীন ভঙ্গিল পর্বত, কিন্তু তবুও আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। নাম্বার 9, কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ, এটি অশুদ্ধ। কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ নয়। নাম্বার 10, চম্বল গঙ্গার উপনদী, এটি অশুদ্ধ। নাম্বার 11, সিন্ধু নদের বেশিরভাগ অংশ কোন দেশের উপর দিয়ে বিস্তৃত, এটি একটি প্রশ্ন। সিন্ধু নদের বেশিরভাগ অংশ পাকিস্তান দেশের উপর দিয়েই বিস্তৃত। নাম্বার 12, ব্রহ্মপুত্রের মোহনা রয়েছে আরব সাগরে, এটি অশুদ্ধ, কারণ ব্রহ্মপুত্রের মোহনা রয়েছে বঙ্গোপসাগরে, তাহলে ব্রহ্মপুত্রের মোহনা রয়েছে আরব সাগরে, এটি অশুদ্ধ। রাজস্থানে লু বয় শীতকালে, এটিও অশুদ্ধ। 14, মৌসুমি বিস্ফোরণ ঘটে মহারাষ্ট্রে, এটিও অশুদ্ধ। মহারাষ্ট্রে মৌসুমি বিস্ফোরণ ঘটে না। 15, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটি শুদ্ধ। নাম্বার 16, বার্চ সরলবর্গীয় জাতীয় হিমালয়ের উদ্ভিদ। বার্চ সরলবর্গীয় জাতীয় হিমালয়ের উদ্ভিদ নয়, হিমালয়ের উদ্ভিদ কিন্তু সরলবর্গীয় জাতীয় নয়, এটি হবে অশুদ্ধ। 17, উত্তরপ্রদেশের নবীন পলিমাটি হলো ভাঙ্গার, এটি অশুদ্ধ, ভাঙ্গার নয়। ঠেসমূল পর্ণমোচী উদ্ভিদে দেখা যায়, ঠেসমূল পর্ণমোচী উদ্ভিদে দেখা যায়, এটি ঠিক, তাহলে এটি শুদ্ধ। তাহলে ছাত্রছাত্রী বন্ধুরা, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা তোমাদের আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।